শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শিখন টিভি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। শিক্ষার্থীরা এখন আমাদের ক্লাসগুলো চলছে তোমার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি মোতাবেক। তাই আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় একদম A to Z সব কভার করে দেব। তাই এই ভিডিওটি আজকের এই প্রথম পর্বে তোমাদের বই কভার করে দেব এবং দ্বিতীয় পর্বে তোমার গাইডের তথা এমসিকিউ সিকিউ সংক্ষিপ্ত সকল কিছু দ্বিতীয় পার্টে থাকবে। তো এই পার্টে শুধুমাত্র তোমার বইয়ের সৃজনশীল, বহু নির্বাচনী এবং বইয়ের পড়া সব কিছু কমপ্লিট করে দেব। তো প্রথমে আমরা সূচিপত্র দেখে নেই। তো সূচিপত্রে প্রথমে আছে আমাদের দ্বিতীয় অধ্যায়। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য। তো এই পার্টটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসনামলেই 1757 থেকে 1947 ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো। প্রত্নসম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই অধ্যায় শেষে আমরা কী জানতে পারবো তা আগে জেনে নেই। ঢাকা শহরে ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্যগুলোর বিবরণ দিতে পারব। ঢাকা শহরের কোন কোন অংশে ধর্মীয় ইমারত নির্মিত হয়েছে তা বর্ণনা করতে পারব। ঔপনিবেশিক যুগে ঢাকায় নির্মিত উল্লেখযোগ্য লৌকিক ইমারতগুলো সম্পর্কে বর্ণনা দিতে পারব। কোন কোন ইমারত সরকারিভাবে আর কোনগুলো বেসরকারিভাবে নির্মিত হয়েছে তা উল্লেখ করতে পারব। ঢাকার বাইরে কোন কোন অঞ্চলে জমিদাররা প্রাসাদ নির্মাণ করেছিলেন তা বর্ণনা করতে পারব। ঢাকার বাইরে জমিদারদের তৈরি মন্দির সম্পর্কে বর্ণনা করতে পারব। প্রত্ন নিদর্শনের আলোকে ঔপনিবেশিক যুগে সোনারগাঁওয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। পানামনগর ও সর্দার বাড়ির বর্ণনা করতে পারব। ঔপনিবেশিক যুগের প্রত্ন নিদর্শন কোন কোন জাদুঘর ও সংগ্রহশালায় রয়েছে তা বর্ণনা করতে পারব। জাদুঘরে সংগৃহীত নিদর্শনগুলো সম্পর্কে বর্ণনা করতে পারব। প্রত্নস্থান ও প্রত্নসম্পদের প্রতি আগ্রহ তৈরি হবে এবং এসব সংরক্ষণে উদ্বুদ্ধ হব। তো এখন আমরা সরাসরি বইয়ের পৃষ্ঠায় চলে যাই। পার্ট 1, ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার মসজিদগুলো মুঘল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ হরনাথ ঘোষ রোড মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। এগুলোর নির্মাণকলা ও বিচিত্র কারুকাজ চিত্রকর্ষক। নারিন্দার চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি। রমনার কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল। 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আর্মেনিটোলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নরওয়ার আব্দুল গনি এ পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। এর আগে এই জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এই দেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন।
ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেননি। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনার ঠিক ১০০ বছর পর ১৯৫৭ সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম দেওয়া হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকার প্রাচীন স্থাপত্যকীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নওয়াবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরানো ঢাকার রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এ ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। পুরানো হাইকোর্ট ভবনটিও ইংরেজ আমলে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি ১৯১৫ সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডারিক রীতি অনুসৃত হয়েছে। এবারে পার্ট ২, ঢাকার বাইরের প্রত্ননিদর্শন। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীকালে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। ১৯ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনও এরকম ৫২টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে রয়েছে ২১টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সদরবাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সদরবাড়ি বা বড় সর্দার বাড়িতে এখনও স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এ বাড়ির নির্মাণকাল ১৯০১ সাল। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। একটি করিডর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সাথে সংযুক্ত হয়েছে। দোতলা এই বাড়িতে রয়েছে ৭০টি কক্ষ। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। সোনারগাঁওয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশী লজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটির জমিদার বাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্যকর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপাতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্যকীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়ার শমশের গাজী সুড়ঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পার্ট ৩, জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ননিদর্শন জাদুঘরে সংরক্ষিত ও প্রদর্শন করা হয়। এসব প্রত্নসম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্নসম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ননিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্নসম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য, বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তলোয়ার। এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপাতিয়ার জমিদারদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নওয়াবদের ব্যবহার করা কারুকার্যখচিত পোশাক ও জিনিসপত্র।
কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ননিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালাই জমিদারদের পুরানো প্রাসাদে অবস্থিত। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার ও আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে স্থান পেয়েছে বেশি। মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎপাত্র, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্দুক, খেলার সরঞ্জাম, সরস্বতী ও বিষ্ণু মূর্তি, বাঘ, ড্রাগন, বন্যষাঁড় ও হরিণের মাথা, সোফা সেট ও ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি। বর্তমানে রংপুরে তাজহাট জমিদারদের প্রাসাদও একটি জাদুঘর। এখানে উত্তরবঙ্গের প্রত্ননিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী, সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে। কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র। শিক্ষার্থীরা, এখন আমাদের বই থেকে সকল কিছু পড়া শেষ। এখন আমাদের এখানে অনুশীলনী অংশে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। এখন আমরা সেগুলি সমাধান করব। তো চলো এখন আমরা অনুশীলনীর কাজ করি। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 1757 থেকে 1947। 2 নম্বর, সোনারগাঁও এর পানাম নগরটি ছিল 1. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল। 2. ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ। 3. চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য পরিখা সমৃদ্ধ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 1 ও 2 নং। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের পর উদ্দীপক থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলতে ইচ্ছে। 3 নং প্রশ্নে দেওয়া আছে আমজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘর। 4 নং প্রশ্ন, আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হলো 1. জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন। 2. ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো। 3. বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 3টি। তেমন এখানে সঠিক উত্তর হচ্ছে তিনটি সঠিক। তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে 1 নং প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে হিসাম ও পারিসা ঈদের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে গেল। তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল। মামা তাদেরকে মুসলিমদের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান, যাতে তারা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তো এই ছিল উদ্দীপকটি। এখন আমরা এই উদ্দীপকটির আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো প্রশ্নগুলো পড়ব এবং তার অ্যান্সার করব। উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? এর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত। খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়? খ নং উত্তর প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন। তত্ত্ব হলো আসল বস্তু, প্রকৃত অবস্থা। প্রত্নতত্ত্ব অর্থ হলো প্রাচীন বস্তু, পুরনো বস্তু। প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদি। গ নং প্রশ্ন, তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। অ্যান্সার হচ্ছে হিসাম ও পারিষাদ যে স্থানটি প্রদর্শন করে সেটি হচ্ছে ঐতিহ্যবাহী সোনারগাঁও। সোনারগাঁও একসময় সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। পরবর্তী মুঘল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মসলিন শাড়ির উৎপাদন ব্যবসায় কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যেরও প্রভাব আছে। অট্টালিকাগুলো সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলোর মধ্যে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে
এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর, রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। সুতরাং হিসাম ও পারিসার প্রদর্শিত স্থানটি স্থাপত্য শিল্প ও সাংস্কৃতিক শিল্পের প্রেক্ষিতে একসময় সোনারগাঁও বিখ্যাত ছিল। ঘনাং প্রশ্নে দেওয়া আছে, মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে, তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো। ঘনাং অ্যান্সার, উক্ত উদ্দীপকে মামা তাদের অর্থাৎ হিসাম ও পারিসাকে জাতীয় জাদুঘরে অথবা যে কোনো প্রত্নস্থলের জাদুঘরে নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ননিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তাই এসব প্রত্নসম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেমন ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর, এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্নসম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরে গ্যালারিতে সারা দেশে প্রত্ননিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্নসম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ ও ঢাল তলোয়ার। তাছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপাতিয়ার্স জমিদারদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকার নওয়াবদের ব্যবহার করা কারুকার্যখচিত পোশাক ও জিনিসপত্র। এছাড়া কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ননিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অতএব বলা যায় মামা তাদের এসব স্থানে নিলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1-এর আলোচনা এই পর্যন্তই। পরবর্তী এই দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2-এ থাকছে বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। দ্বিতীয় পার্টটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। এবং এরকম সাজেশনমূলক ক্লাস আমাদের এখন প্রতিনিয়ত করা হবে। প্রতিনিয়ত আমাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক সাজেশনমূলক এই ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।